জল্পনা ছিল, কিন্তু কৃষ্ণনগরের সভা থেকে সিএ নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্দেশখালী থেকে 100 দিনের কাজ, তৃণমূলকে বিঁধতে কৃষ্ণনগরের সভায় সব প্রসঙ্গই তোলেন নরেন্দ্র মোদী। কিন্তু মতুয়া প্রভাবিত এই নদিয়ায় প্রধানমন্ত্রীর মুখে শোনা গেল না সিএএ এর কথা। हरे कृष्णा जय गौरांग महाप्रभु, जय गौरांग महाप्रभु। 2019 লোকসভা ভোটের আগে নাগরিকত্ব আইন সংশোধনের প্রতিশ্রুতি দেয় বিজেপি। ভোট বাক্সে তার প্রভাবও পড়ে। মতুয়া প্রভাবিত আসনগুলিতে ভালো ফল করে বিজেপি। 2019 আইন তৈরি হয়ে গেলেও এখনো তা কার্যকর হয়নি। এই পরিস্থিতিতে 24 ভোটের আগে ফের চর্চায় সিএএ। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর হবে। আরও এক ধাপ এগিয়ে সিএএ কার্যকর হওয়ার গ্যারান্টি দেন বঙ্গ বিজেপির নেতারা। 24 ভোটের আগেই চালু হবে, এটা গ্যারান্টি। 2024 সালের যে লোকসভা নির্বাচন আছে এর আগেই সিএ ইমপ্লিমেন্টেশন হচ্ছে পুরো ভারতবর্ষ জুড়ে, সেখানে পশ্চিমবঙ্গ বাদ যাবে না। এরপরই জল্পনা তৈরি হয়, তবে কি ভোটের আগে বঙ্গ সফরে এসে প্রধানমন্ত্রী নিজেই তুলবেন সিএএ এর কথা? মোদী এলেন, ভাষণ দিলেন, তৃণমূলকে আক্রমণ করলেন, কিন্তু সিএএ নিয়ে কিছুই বললেন না। নিউজ 18 বাংলা। মিলল না সিএ বার্তা, সিএ নিয়ে কিছুই বললেন না প্রধানমন্ত্রী। আজব যুক্তি শান্তনু ঠাকুরের। সিএ প্রধানমন্ত্রীর দফতর নয়, সিএ স্বরাষ্ট্র মন্ত্রকের দফতর। প্রধানমন্ত্রী সিএ নিয়ে বক্তব্য রাখতে পারেন না। লোকসভার আগে সিএ হচ্ছে বাংলায়, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের। তাদের প্রত্যাশা ছিল কি? তাদের সিএ যেটা ছিল সেটা তো হবেই। প্রত্যাশা নতুন কি ছিল সেটা তো বলেই দেওয়া হচ্ছে সিএ হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী তিনি এনআরসি নিয়ে বা সিএ নিয়ে আজকের সভায় উনি সিএ নিয়ে, ওনার ডিপার্টমেন্ট নয় এটা, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট, গৃহমন্ত্রীজির দপ্তর এটা। উনি এটা নিয়ে বক্তব্য রাখতে পারেন না উইদাউট কনসেন্ট অফ হিম। সিএ হচ্ছে লোকসভার আগেই সিএ হচ্ছে। এটা হাস্যকর যুক্তি, মানুষকে বোকা বানানোর চক্রান্ত বিজেপির। শান্তনু ঠাকুরকে পাল্টাতো সুজন চক্রবর্তীর। এটা একটা হাস্যকর যুক্তি। আচ্ছা, সন্দেশখালীর ব্যাপারটা কে দেখবে? প্রধানমন্ত্রী কালকে সন্দেশখালী ভাষণ দিয়েছেন কেন? মানে কোনটা কার এখতিয়ার? এমনকি বিজেপির নেতারা প্রচার করেছেন যে কৃষ্ণনগরে সব অ্যানাউন্স করে দেবে। অ্যানাউন্স করে দেওয়ার মতন কোনো সুযোগ ওদের নেই। গোজামিল দিয়ে কিছু একটা বলে ভোট দেবে, কিন্তু আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত কেন্দ্রীয় সরকারের, সেটা স্পষ্ট হয়ে গেল। স্বরাষ্ট্রমন্ত্রী হোক তার মাথায় প্রধানমন্ত্রী, তিনি কিছু বলতে পারবেন না। বলতে পারবেন এর পয়সা শান্তনু ঠাকুর। এসব ফাজলাম হচ্ছে এগুলো। শান্তনু ঠাকুরের মন্তব্যের সমালোচনায় তৃণমূল। যদি প্রধানমন্ত্রীর দপ্তর না হয় তাহলে সিএ কি জাহাজ দপ্তর? উনি যখন বারবার বলেন সিএ নিয়ে, উনি তো জাহাজ দপ্তরের প্রতিমন্ত্রী। আলাবার পথ পাচ্ছে না এই শান্তনু ঠাকুরদের মতন মিথ্যেবাদী যারা মিথ্যে কথা বলে এসছে এতদিন ধরে। প্রধানমন্ত্রীর এই নিশ্চুপ থাকাতে এদের সব থেকে অসুবিধে হয়েছে যে মিথ্যে কথার আশ্রয় নিয়ে এতদিন চলছিল সেটা এবার সামনে চলে এসছে। সিএ নিয়ে দ্বিধায় আছে বিজেপি, দাবি কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর। নাগরিক আইন, এনআরসি এখন ঘুমাচ্ছে। এনআরসি উঠ, তোকে বাজারে যেতে হবে ভোট নিতে। তো ওইটা স্টকে দিয়েছে অমিত শাহর জন্য, কারণ এখনো রুলটা তৈরি হয়নি। 2019 সালে আইনটা পাস হয়ে গেছে, যদি হওয়ার তাড়াতাড়ি হয়ে যেত। দ্বিধায় আছে, কেন এটা হলে আবার আসামের গন্ডগোল লেগে যাবে, এটা হলে আবার নর্থ ইস্টের গন্ডগোল লেগে যাবে। তাই এটা স্টকে রেখে দিয়েছে, যেমন যেমন বাজার তেমন তেমন ছাড়া হবে। মতুয়াদেরকে তাদের মতো করে মতুয়াদেরকে বুদ্ধু বানানো হবে। মিলল না সিএ বার্তা, মিশ্র প্রতিক্রিয়া মতুয়াদের। আমরা আজকে খুবই আশা নিয়ে এসেছিলাম, আজকে যদি প্রধানমন্ত্রী বলতো আমরা খুবই খুশি হতাম। উনি আমাদের সম্বন্ধে, মতুয়াদের সম্বন্ধে কোনো কথাই বলেননি, এটা আমরা আশাহত। যদি
সিএ নিয়ে বা মতুয়াদের সম্পর্কে একটু কথা তুলতো, তাহলে আমাদের মনে কিছুটা আশা আসতো এবং আমরা সেখানে নিরাশা হচ্ছি এটা আমাদের ধারণা হতো না। অবশ্যই হোক বা হোক, আমাদের নিয়ে তো কিছু বললো না, তাহলে আমরা আমাদের কি হবে? আমাদের ওখানে উল্লেখ যখন হলো না, ঠাকুর বাড়ি উনি আসলেন, সেখানেও বহু উল্লেখ হলো, অনেক কিছু হলো, কিছু আমরা বুঝতে পারতেছি না। সামনে ভোট, এখন কিছু বললেন মধ্যে আমাদের মনের মধ্যে কিন্তু একটা ক্ষোভ দানা বেঁধে উঠছে ভিতরে। স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলেন ঠাকুরনগরে, সে সময় আমরা আশা করে গিয়েছিলাম, আমরা এখান থেকে 18খানা বাস নিয়ে গেলাম, কিন্তু আমরা নিরাশ হয়ে ফিরে এলাম। আশা করেছিলাম যে মতুয়াদের নিয়ে উনি কিছু বলবেন, উনি কিছু করছেন বা আগামী দিনে কিছু করবেন, সে আশা আমাদের ছিল, কিন্তু সেই আশা আমরা নিরাশ হচ্ছি। দেখছেন নজরে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। ভোটের দিন ঘোষণার আগেই প্রথম প্রার্থী তালিকা বিজেপির। পদ্মের তালিকায় বাংলার কুড়ে। কাঁথি ও আলিপুর দুয়ারে প্রার্থী বদল। কাঁথির প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারী। আলিপুর দুয়ারে জন বার্লার বদলে মনোজ টিকা। লোকসভা ভোটের প্রথম প্রার্থী তালিকায় বাংলার 4 বিজেপি বিধায়ক। লোকসভা ভোট ঘোষণার আগেই প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। 195 জনের তালিকায় বাংলার 20। বহু বছর ধরে কাঁথির সাংসদ শিশির অধিকারী, এবার সেই কাঁথিতে আর এক অধিকারীকেই প্রার্থী করল বিজেপি। নিউজ 18 বাংলার খবরেই সিলমোহর। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে পদ্মপ্রার্থী শিশির অধিকারীর ছেলে সৌমেন্দু অধিকারী। তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই। প্রথম তালিকায় মূলত পুরনোদের ওপরেই আস্থা রেখেছে মোদী শাহের দল, তবে বাদ গেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। আলিপুরদুয়ার আসনে তার জায়গায় বিজেপি প্রার্থী করেছে বিধায়ক মনোজ টিগ্গাকে। লোকসভার টিকিট পেয়েছেন বিজেপির আরো 3 বিধায়ক। মুর্শিদাবাদে গৌরীশঙ্কর ঘোষ, মালদা দক্ষিণে শ্রীরূপা মিত্র চৌধুরী এবং ঘাটালে হিরণময় চট্টোপাধ্যায়। ঘাটালের বর্তমান সাংসদ অভিনেতা দেব তৃণমূল এবারেও তাকে টিকিট দিলে ঘাটালে অভিনেতা বনাম অভিনেতার লড়াইয়ের সম্ভাবনা। এবারও বালুরঘাটে প্রার্থী বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কোচবিহারে নিশীথ প্রামাণিক, বাঁকুড়ায় সুভাষ সরকার, বিষ্ণুপুরে সৌমিত্র খাঁ। রানাঘাট থেকে এবারেও টিকিট পেয়েছেন জগন্নাথ সরকার। বনগাঁ থেকে আবার পদ্মপ্রার্থী বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর। হুগলি থেকেই লড়বেন লকেট চট্টোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়। আসানসোলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। বিজেপি এবার টিকিট দিল ভোজপুরি গায়ক পবন সিংকে। নিউজ 18 বাংলা। 42 सीटों पर कमल खिलना चाहिए। ইডির ওপর হামলার 55 দিন পর গ্রেফতার। এতদিন নাকি সন্দেশখালীর বিভিন্ন এলাকায় গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। জেরায় চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। শেখ শাহজাহান, অনেকে বলেন সন্দেশখালীর বেতাজ বাদশা। গত 5ই জানুয়ারি শাহজাহানের বাড়িতে গিয়ে আক্রান্ত হয় ইডি। সেই ঘটনায় বৃহস্পতিবার ভোর রাতে মিনা খাঁ থেকে শাহজাহানকে গ্রেপ্তার করা হয়। ভবানী ভবনে এখন দফায় দফায় শাহজাহানকে জেরা করছে সিআইডি। এতেই চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। 5ই জানুয়ারি থেকে বেপাত্তা ছিলেন শাহজাহান। কোথায় শাহজাহান? এ নিয়ে নানা জল্পনা তৈরি হয়। মাঝে শোনা যায় হয়তো বাংলাদেশে পালিয়েছেন শাহজাহান, কারণ তার বাড়ির খুব কাছেই বাংলাদেশ সীমান্ত। এবার সিআইডি সূত্রে খবর, জেরার মুখে শাহজাহান নাকি জানিয়েছেন এতদিন সন্দেশখালীরই বিভিন্ন এলাকায় ছিলেন তিনি। শাহজাহান নাকি এও বলেন ইডির উপর হামলার পরই বাড়ির কাছে নিজের ভেড়ি এলাকায় অনুগামীদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে অনুগামীদের বলে দেওয়া হয় এরপর কি কি করতে হবে। কেউ কিছু জানতে চাইলে কি কি বলতে হবে সেটাও বলে দেওয়া হয় অনুগামীদের। এরপরই বাড়ি ছাড়েন শেখ শাহজাহান।
সন্দেশখালীতেই এক একজন বিশ্বস্ত অনুগামীদের বাড়িতে থাকতে শুরু করেন। এক জায়গায় বেশি দিন থাকতেন না শেখ শাহজাহান। পরিবারের সদস্যদের বড় মেয়ের শ্বশুর বাড়িতে পাঠিয়ে দেন তিনি, যার কিছুদিন আগেই বিয়ে হয়েছে। এভাবেই গ্রেপ্তারির আগে পর্যন্ত সন্দেশখালীরই বিভিন্ন এলাকায় নাকি গা ঢাকা দিয়েছিলেন শেখ শাহজাহান। নিউজ 18 বাংলা। আজ রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে এই ফুল বেঞ্চ। আজ সন্ধ্যে সিইও আরিজ আফতাবের সঙ্গেও রয়েছে বৈঠক। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, আজ রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ। আজ সন্ধ্যে সিইও আরিজ আফতাবের সঙ্গে আছে বৈঠক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রী, আরো বিস্তারিত বলবে। মৈত্রী। জুলেনা, দেখো, আজকেই নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে তারা এসে পৌঁছচ্ছেন। আজকে সন্ধ্যে 6টায়, যেমনটা তুমি বললে, সিইও আরিজ আফতাবের সঙ্গে এবং তার সমস্ত অন্যান্য আধিকারিকেরা যারা রয়েছেন তাদের সঙ্গে বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্য পুলিশের এবং আধা সামরিক বাহিনীর যারা নোডাল অফিসাররা রয়েছেন, নোডাল এজেন্সি যারা রয়েছেন তাদের আধিকারিকদেরও। আগামীকাল থেকে অর্থাৎ সোমবার থেকে কিন্তু পুরোদস্তুর দফায় দফায় বৈঠক রয়েছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের। বেঞ্চ প্রথমে আগামীকাল সকাল 9টার সময় দেখা করতে চলেছে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে। মোট 8টি স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের 15 মিনিট করে সময় দেওয়া রয়েছে। তারপর বেলা 11:30 থেকে তাদের বৈঠক হবে বিভিন্ন জেলার ডিএম এসপিদের সঙ্গে এবং মঙ্গলবার দিন তারা বৈঠক করবেন মুখ্য সচিব এবং ডিজিপির সঙ্গেও। ফলে সার্বিকভাবে নির্বাচনের আগে যে নির্দেশিকা তারা দিয়েছেন তার প্রস্তুতি কতটা রয়েছে এবং সার্বিকভাবে কি কি বক্তব্য উঠে আসছে রাজনৈতিক দলের তরফ থেকে সেই সবটাই তারা শুনবেন। একেবারে ধন্যবাদ মৈত্রী। আর এবার একটু আবহাওয়ার দিকে নজর রাখতেই হচ্ছে, আবহাওয়ার খবরের দিকে, কারণ আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কলকাতাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এবং শুধু আজ নয়, আগামীকালও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রাজ্যে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে বাড়তে পারে বৃষ্টি, এমনটাই হাওয়া অফিস জানাচ্ছে। আরও একবার আপনাদের জানিয়ে রাখি, আজ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামীকাল কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, মঙ্গলবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। ঘন কুয়াশার জেরে বিপত্তি, মাঝ নদীতে আটকে রয়েছে ভুটভুটি। কচুবেড়িয়া থেকে লট 8 যাওয়ার পথে এই বিপত্তি। যে ছবি আপনারা দেখছেন, ঘন কুয়াশার জেরে বিপত্তি, মাঝ নদীতেই আটকে গেল ভুটভুটি। কচুবেড়িয়া থেকে লট 8 যাওয়ার পথে এই বিপত্তি। বিশ্বজিৎ হালদার আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত বলবে। বিশ্বজিৎ, কি পরিস্থিতি এখন? হ্যাঁ দেখো, এই মুহূর্তে কিছুটা স্বাভাবিক হয়েছে। সাগর থানার পুলিশ ঘটনার খবর পেয়ে কিন্তু যে পরীক্ষার্থীদের ভুটভুটি নৌকা যেটাতে আটকে ছিল তাদেরকে রীতিমতো উদ্ধার করা হয়েছে। যেটা ঘটনা ঘটেছিল যে ভোরের দিকে ওই নৌকাটি তাদের পরীক্ষা রয়েছে ডায়মন্ড হারবারে, সেই পরীক্ষার জন্য তারা কিন্তু কচুবেড়িয়া থেকে রওনা দিয়েছিল এবং ঘন কুয়াশার জেরে দিগ্ভস্ত হয়ে কিন্তু ওই ভুটভুটিটি একটি চোরায় উঠে যায় এবং সেই চোরায় দীর্ঘক্ষণ আটকে থাকে এবং তারপর এই ঘটনার খবর যখন সাগর থানার পুলিশ পেল এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি অন্য অপর একটি লঞ্চ নিয়ে তাদেরকে উদ্ধার করে। তাদেরকে ইতিমধ্যে কিন্তু লট নাম্বার 8-এ পৌঁছে দেওয়া হয়েছে। মোট 20 জন পরীক্ষার্থী ছিল এবং তারা ডায়মন্ড হারবারের উদ্দেশ্যে কিন্তু কচুবেড়িয়া থেকে রওনা দিয়েছিল। এই মুহূর্তে কিন্তু ভ্যাসেলও কুয়াশা কিছুটা কমে গিয়েছে এবং ভ্যাসেল পরিষেবাও কিন্তু স্বাভাবিক হয়ে গিয়েছে। বেশ, ধন্যবাদ বিশ্বজিৎ। গুজরাতের জামনগর দেশ বিদেশের খবরের তালিকায় প্রথম দিকেই এখন এই জায়গার নাম রয়েছে। আর হবে নাই বা কেন? মুকেশ এবং নীতা আম্বানির ছোট ছেলের প্রি ওয়েডিং সেলিব্রেশন যে হচ্ছে গুজরাতের এই জামনগরে। মুকেশ, নীতা আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি ওয়েডিং সেলিব্রেশনে বলিউড সঙ্গীত জগৎ থেকে শুরু করে ক্রীড়া জগৎ, রাষ্ট্রনেতা, দেশ বিদেশের নামজাদা ব্যবসায়ী কে নেই এখানে।
পয়লা মার্চ থেকে শুরু হয়েছে এই প্রি ওয়েডিং অনুষ্ঠান।